রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সাবেক গভর্নর সহ ১০ কর্মকর্তার নাম। পেছনের কুশীলবদের খুঁজে বের করার পরামর্শ। তারা যে কাজটা করেছে তারা কার প্ররোচনায় করেছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, এবং কার প্রভোকেশনে করেছে সেটা আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশ ব্যাংক আশা করে দ্রুত সঠিক ন্যায়সঙ্গত বিচার কার্য সম্পন্ন হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, এবার জানাবো অন্যান্য শিরোনাম। নিরাপত্তা ও জনগণের স্বাচ্ছন্দ্যে ভারসাম্য রাখতে হবে, আহ্বান প্রধানমন্ত্রীর। এসএসএফ এর সক্ষমতা বাড়ানোর তাগিদ। চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। মাঠে ঢিলে ঢালা এনসিপি, ডিসেম্বরে কাউন্সিল। আওয়ামী লীগের সঙ্গে সরকার আপোষ করলে কঠোর কর্মসূচি। আওয়ামী লীগের দোষীদের বিচারের ক্ষেত্রে সরকার যদি টালবাহানা করে বা এগুলোকে স্কিপ করে যেতে চায়, তখন দেখবেন বড় একটা রাজনৈতিক কর্মসূচি নিয়ে সকল রাজনৈতিক দল আমরা রাজপথে নামছি। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স, সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির এক দশক পর শেষ হলো মামলার সিআইডি তদন্ত। প্রস্তুত খসড়া অভিযোগপত্র। উঠে এসেছে 7 দেশের 64 ব্যক্তি আর প্রতিষ্ঠানের জড়িত থাকার তথ্য, যেখানে নাম রয়েছে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ 10 কর্মকর্তার। বিশ্লেষকরা বলছেন দোষীদের অবশ্যই শাস্তি হতে হবে, আর পেছনে কারা জড়িত তাও খুঁজে বের করার তাগিদ দিচ্ছেন তারা। দেশের ইতিহাসের অন্যতম আলোচিত আর্থিক কেলেঙ্কারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। 2016 সালের ফেব্রুয়ারিতে সুইপ সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের 10 কোটি 1 লাখ মার্কিন ডলার সরিয়ে নেয় হ্যাকাররা। এক দশক পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি বহুল আলোচিত এই মামলার বিচারিক প্রক্রিয়া। ঘটনার 40 দিন পর দায়ের হওয়া মামলাটির তদন্তে নামে সিআইডি। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের 1 এপ্রিল খসড়া অভিযোগপত্র প্রস্তুত করে আইনি মতামতের জন্য পাঠানো হয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ সহ 7 দেশের মোট 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশের অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, সাবেক ডেপুটি গভর্নর আবুল কাসেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, রেজাউল করিম, মিসবাহুল হক ও AFM আসাদুজ্জামান সহ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান। বাংলাদেশ ব্যাংক বলছে এই ঘটনার ফলে দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করা হবে। যে ড্রাফট রিপোর্ট আমরা দেখলাম, এর মাধ্যমে তথ্য ব্যক্তি দৃষ্টান্ত স্থাপনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক আশা করে দ্রুত সঠিক ন্যায়সঙ্গত বিচার কার্য সম্পন্ন হবে ও এর মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি এবং প্রাতিষ্ঠানিক যে ক্ষতি হয়েছে তা অনেকটাই পুষিয়ে আনা সম্ভব। বিগত সরকারের সময়ে এই অপরাধের অনুসন্ধান প্রক্রিয়ায় ঘাটতি ছিল বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষক ও অপরাধ বিজ্ঞানীরা। তাদের মতে সঠিক তদন্তের মাধ্যমে আরও যারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। অনলাইন এক্সপার্ট ছিল, আরেকদিকে বিভিন্ন গ্রুপস এখানে ইনভলভমেন্ট ছিল, বিভিন্ন লোকজন এখানে ইনভলভমেন্ট ছিল। তার মানে এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এটা একটা কালেকটিভ একটা অ্যাপ্রোচের মাধ্যমে এই বিশাল একটা অ্যামাউন্ট আমাদের দেশ থেকে বাইরে পাচার হয়ে গেছে। সরকারের যদি পলিটিক্যাল ইন্টেনশন ভালো থাকতো তাহলে ডেফিনেটলি এটা আরো অনেক আগেই সাবমিট করা যেত। এর জন্য এতটা দেরি তো হবেই, কারণ এগুলো যেহেতু আসলে আপনার আইটি রিলেটেড কাজকর্ম। এই ধরনের অপরাধ বন্ধে আইনের সঠিক প্রয়োগ ও উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। নিরাপত্তার ঘেরাটোপে যেন সরকারকে জনগণ থেকে দূরে ঠেলে দেয়া না হয়। স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। বৃহস্পতিবার তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে এক আয়োজনে এই আহ্বান জানান তিনি। বলেন, বিশেষায়িত বাহিনী হিসেবে এসএসএফ এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই।
রাষ্ট্র ও সরকার প্রধান সহ দেশি বিদেশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রদানের প্রধান দায়িত্ব স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর। সংস্থাটির 4 দশকের গৌরবময় পথচলা উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দায়িত্ব পালন, চিকিৎসা ও মৃত্যুর পর বিশাল জানাজা আয়োজনে SSF এর ভূমিকা স্মরণ করেন তারেক রহমান। বলেন, আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি ও প্রযুক্তির বিকাশে প্রশিক্ষণের মাধ্যমে SSF সদস্যদের যুগোপযোগী রাখতে হবে। SSF এর মতো বিশেষায়িত বাহিনীর জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। প্রধানমন্ত্রী জানান, সড়কে জনদুর্ভোগ কমাতে তিনি তার গাড়িবহর সীমিত করেছেন। গণতান্ত্রিক সরকার প্রধান হিসেবে তিনি জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপর বেশি নির্ভর করেন। তাই তার নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের স্বাচ্ছন্দ্যের ভারসাম্য রক্ষার্থে নির্দেশনা দেন। একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিকদের জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করেই SSFকে তাদের নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। আমি মনে করি এই ধরনের পরিস্থিতিতে সুষ্ঠু এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে SSF এর কর্মদক্ষতাও প্রতিবাদ হয়ে ওঠে। SSF কে কর্মদক্ষ করে তুলতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এর আগে তারেক রহমান SSF এর অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন। এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। মাঠের রাজনীতিতে অনেকটাই অনুপস্থিত জাতীয় নাগরিক পার্টি NCP। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, আগামী ডিসেম্বরে দলের প্রথম কাউন্সিল ঘিরে সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ততা বেড়েছে। জানিয়েছেন, আওয়ামী লীগের বিচারের বিষয়ে সরকার আপোষ করার চেষ্টা করলে কঠোর কর্মসূচি দেবে তার দল। আর কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 14 জনকে নির্বাচিত করা হতে পারে বলেও জানান তিনি। জামায়াত এনসিপির নির্বাচনী ঐক্য সরকার বিরোধী রাজনীতিতেও অটুট। সমালোচনা থেমে নেই এনসিপির জামায়াত নির্ভরতার বিষয়েও। তবে এনসিপি নেতারা বলছেন, দলকে শক্তিশালী করার কাজ চলছে। জেলা উপজেলায় কমিটি গঠন করা হচ্ছে। তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন সভাপতি, সাধারণ সম্পাদক সহ 14 জন। বাকি পদ পূরণ হবে আলোচনার ভিত্তিতে। এনসিপি এখন মূলত দল পুনর্গঠন, মানে দলটাকে গঠন করা, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে মাঠের কর্মসূচিতে করা। সেই কাউন্সিল আগামী জানুয়ারিতে হবে বলে জানান সার্জিস আলম। বলেন, মাঠে এনসিপির কর্মসূচি কম, এটা ঠিক। তবে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়ার চেষ্টা হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। আগামী বছরের জানুয়ারিতে আমাদের এনসিপির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগেও তো আমরা সরকারকে একটা সময় দিতে চাই, সরকার যেন তাদের বিষয়গুলোতে কাজ করতে পারে। কিন্তু যদি আমরা দেখি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেমন গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে, কিংবা আওয়ামী লীগের দোষীদের বিচারের ক্ষেত্রে সরকার যদি টালবাহানা করে বা এগুলোকে স্কিপ করে যেতে চায়, তখন দেখবেন বড় একটা রাজনৈতিক কর্মসূচি নিয়ে সকল রাজনৈতিক দল আমরা রাজপথে নামছি। তিনি আরো জানান, এনসিপি এখনই সরকার বিরোধী কোনো আন্দোলনে যাবার পরিকল্পনা করছে না। জোট সহ বিভিন্ন বিষয়ে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদে সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বাধ্যবাধকতা তুলে ধরা হয়েছে। এই কথা জানিয়ে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেছেন, সংসদ সদস্যরা এখন থেকে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের প্রতি সম্মান জানাতে পারবেন। আর এমপি হোস্টেলে ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভেন ইস্যু আবার উত্তাপ ছড়িয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে জানানো হবে। সংসদ সদস্যদের ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভেন দেওয়ার জন্য বুধবার সংসদে দাবি জানিয়েছিলেন জামাতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। এর একদিন পর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে নিজেই এসব পণ্য দিতে চাইলেন জাতীয় পার্টির আমদালির রহমান পার্থ। আর এর বিরোধিতা করেন বিরোধী দলীয় ডাক্তার শফিকুর রহমান। মাননীয় স্পিকার, যে আসলেই যদি গাড়ি আর প্লট যখন ওনারা বাদ দিল, তখন ওনাদের বুকের উপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে
মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। এইটাকে সূত্র ধরে আবার আরেকটা যে গাড়ি বাড়ি সব নিয়ে আসলেন, উনি তো আমি মনে করি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি না করার পরামর্শ দেন স্পিকার। এর আগে তিনি জানান, সংসদে সভাপতির প্রতি ঝুঁকে সম্মান জানানোর বাধ্যবাধকতা আর থাকছে না। 267 উইদিন ব্র্যাকেট 1 বিধি হইতে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। সেহেতু মাননীয় সদস্যবৃন্দ, আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন। আহত জুলাই যোদ্ধাদের নিয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আর ইসলামী ব্যাংক নিয়ে বিরোধী দলের বক্তব্যের তীব্র সমালোচনা করেন আইনমন্ত্রী। ইন্টারিম গভর্নমেন্টের আগে পুরনো শেয়ার হোল্ডারের খাতায় যাদের নাম আছে তারা হলেন ওনাদের ভাষায় যে একটা বিশেষ গোষ্ঠী সেই শেয়ার কিনে নিয়েছেন এবং ওই শেয়ারের রেকটিফিকেশনের একমাত্র অধিকার আছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের। যদি চান তাদের হাতে ফেরত দেওয়ার জন্য আসেন, আইনি ব্যাটেল করি, বসি, আর্গুমেন্টে বসি। তাদের ফেরত দিতে চাইলে বলেন, জনসমক্ষে আসি। লিখিত বক্তব্যে বেসামরিক বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা জানান, ঢাকা থেকে সৌদি আরব, কাতার, ওমান ও মালয়েশিয়া রুটে টি ক্লাস নামে বিমানের স্পেশাল টিকিট বিক্রি চালু হয়েছে। আর হজ মৌসুমে জেদ্দা ও মদিনা থেকে খালি ফ্লাইটে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ সাশ্রয়ী ভাড়া 20,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বরাদ্দ রেখেছেন জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। 2 থেকে 2.5 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল বাইরে সরিয়ে নেওয়া হবে। রাজধানীতে যত্রতত্র যাত্রী উঠানো বন্ধ, বাস চলবে কোম্পানির ভিত্তিতে। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এসব কথা জানিয়েছেন সড়কমন্ত্রী। আরও জানিয়েছেন, মেট্রো রেলের পিলারে পোস্টার লাগানো হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সেই সাথে রেল সেবা উন্নয়নে 400 বগি এবং ইঞ্জিন আনার কথাও জানিয়েছেন তিনি। রাজধানীর 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল মহাখালী, সায়দাবাদ, ফুলবাড়িয়া ও গাবতলীতে এগুলো সরিয়ে নিতে বহুদিন থেকেই আলোচনা চলছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। বিএনপি সরকার আসার পর এসব টার্মিনাল সরিয়ে নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, ঢাকার পাশে আগে বাস ডিপো করা হবে, এরপর 2 থেকে 2.5 বছরের মধ্যে সরিয়ে নেওয়া হবে এসব টার্মিনাল। আলাদা ডিপো করে আমরা ওখানে পর্যায়ক্রমে সর্বসাকুল্যে 2 বছরের মধ্যে আমরা বাস স্ট্যান্ডগুলি 2 থেকে 2.5 বছরের মধ্যে, গাবতলীটা হিমায়তপুর, আপনার মহাখালীটা হচ্ছে উত্তরা আব্দুল্লাহ, কাছাকাছি ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরেরটা কাজপুরে চলে যাবে সায়দাবাদেরটা, ফুলবাড়ি একটা চলে যাবে কিরানীগঞ্জে। অর্থাৎ এইভাবে শিফট হচ্ছে আপনার ওটাকে বিবেচনায় নিয়ে। সচিবালয় বিএসআরএফ সংলাপে মন্ত্রী জানান, রেল সেক্টরেও 3 বছরের মধ্যে যুগান্তকারী পরিবর্তন করা হবে। এজন্য নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা 150-র মতো ক্যারেজ পেতে যাচ্ছি, বগি। এটা যদি আসে, আমরা বেশ কিছু ট্রেনের বগির মান এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হব। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা মিটার গেজের আরও 60 থেকে 70টা লোকোমোটিভ আনার চেষ্টা করছি, এটা যদি আনতে পারি তাহলে ট্রেন যোগাযোগের যে জরাজীর্ণতা দেখছেন সেটার একটা বড় পরিবর্তন হবে। মেট্রো রেলের স্টেশনে অস্থায়ী দোকান বসানোর সুযোগ নেই। পিলারে কেউ পোস্টার লাগালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মেট্রো রেলের পোস্টার সাটানোর কোনো সুযোগ নেই। এখন বাংলাদেশে তো আমরা ঢাকা শহরটাকে পোস্টার মুক্ত করতে চাই, কিন্তু এত উৎসাহী লোকজন থাকে আড়ালে আবডালে অগোচরে রাত্রে তার বিজ্ঞাপন দিচ্ছে যে অবাধে যে কোনো জায়গায় পোস্টার, ফেস্টুন, ব্যানার লাগানোর নিষেধ আছে। সেতুমন্ত্রী দাবি করেন, পদ্মা রেল সেতুর নিচের মাটি বিক্রি করা হয়নি, নির্মাণ চুক্তি অনুসারে সরিয়ে নেওয়া হয়েছে। যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা ছিল, থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। খুব শিগগিরই বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আবুধাবিতে প্রতিনিধি দল পাঠাবে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এদিকে আইনজীবীরা বলছেন, অপরাধী যত প্রভাবশালী হোক, আইনের শাসন নিশ্চিত করতে সরকারি পদক্ষেপ জরুরি। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো,
মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবে। বিরোধী মত দমন, জালিয়াতি, গুম খুন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ক্ষমতার অপব্যবহার, এমন হাজারো অপরাধের সাথে নিজের নাম জড়িয়েছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতি দমন কমিশনের 6 মামলার পলাতক আসামি হিসেবে সম্প্রতি দুবাই পুলিশের হাতে আটক হন পুলিশের এই সাবেক কর্মকর্তা। তাকে দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। শিগগিরই পুলিশ হেডকোয়ার্টার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি যৌথ প্রতিনিধি দল আবুধাবি সফর করবে বলে জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা। পুলিশের সাথে মন্ত্রণালয় একজন যায় আর কি। নিয়ম 2 জন যাওয়ার কথাবার্তা হচ্ছে, ওদের কি কি ডকুমেন্ট চাইছে, এক্সপেডিশন, ফরেন মিনিস্ট্রি আরো ডকুমেন্ট চাচ্ছে, ওগুলো পাঠিয়ে দিলে ওরা ট্রান্সলেট করে পাঠাবে। এরপরে এদিকে সরকারের ভাবমূর্তি রক্ষা ও আইনের শাসন নিশ্চিতে অপরাধী যত প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা। অতি দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয় যদি উদ্যোগ নেয়, তাকে গ্রেপ্তার করে যে গ্রেপ্তার করেছে সেই সফল পরিসমাপ্তি আমাদের দেশে ফেরত আনার মধ্য দিয়ে সম্পন্ন করা খুবই সম্ভব। 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পরপরই ঋণ জালিয়াতি, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও পাসপোর্ট জালিয়াতির অভিযোগে বেনজির আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা করে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। 2 জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সব বোর্ডের জন্য অভিন্ন প্রশ্নপত্র হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি আরও জানান, এরপর সব পাবলিক পরীক্ষায় হবে অভিন্ন প্রশ্নপত্রে। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বিস্তারিত রিপোর্টে। সারা দেশের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতার সময়সূচি জানাতে সচিবালয়ে শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার এই সংবাদ সম্মেলন। আগামী 20 জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষায় স্পোর্টস এবং সংস্কৃতি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে। প্রাথমিক শিক্ষার্থীদের ট্রেনিং এর জন্য গ্লোবাল ফুটবল টিমের সাথে যোগাযোগ করছে সরকার, জানান প্রাথমিক প্রতিমন্ত্রী। আমরা একদম তৃণমূলের গ্রামীণ স্কুল থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত বিভিন্ন ধরনের দেশব্যাপী কম্পিটিশন শুরু করেছি এবং আমাদের লক্ষ্য বিতর্ক, সায়েন্স ফেস্টিভ্যাল, এন্টারপ্রেনারশিপ, বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়াকে নিয়ে এবং স্পোর্টসের বিভিন্ন ধারা বা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা যেন সেই ধরনের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে পারি। 20 লক্ষের উপরে শিক্ষার্থীরা পুরো দেশব্যাপী গত 2.5 মাস ধরে খেলে ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে, জেলা, বিভাগ ফাইনাল হতে যাচ্ছে। ছেলেদের 2টো টিম এবং মেয়েদের 2টো টিমের মধ্যে 20 জুন, যেখানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন। শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার সব ব্যবস্থা করা হয়েছে। একই দেশে এসএসসি বা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ভিন্ন হতে পারে না। সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নের এবং পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কি হয়। এটা আপনারা জানেন, এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোন বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোন বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দিবে এসএসসি এবং এইচএসসি, ভিন্ন প্রস্তুত হতে পারে না, এটা হয় না। আপনি ও লেভেল, এ লেভেলে এক দেশ থেকে আরেক দেশে প্রশ্ন উত্তর ভিন্ন হয় না। সেই জন্য আমরা এটা করেছি, ভালোর জন্যই করেছি। কোন রকম প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ছাড়া এসএসসি পরীক্ষা শেষ হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী 20 জুলাই এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সানাদ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। পুরো আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।